হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। প্রথমেই সবাইকে বেস্ট অফ লাক জানাবো, কারণ আর কয়েকদিন পরেই আমাদের এবছরের নিট পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেখানে ফিজিক্সের 45টা কোশ্চেন থাকবে, তোমরা সকলে জানো, এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো প্রিপেয়ার করেছো নিজেকে। উম, সবাইকে শুভকামনা জানাই সেই নিটের জন্য। তো সেই নিট পরীক্ষার আগে আহ, একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু ঝালিয়ে নেওয়া যাক, ওই জন্যই আজকে আসা। আহ, তোমরা দেখতেই পাচ্ছ টপিকের নামটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন। অর্থাৎ এটা একেবারে ফিজিক্সের শুরুর দিকের, আমাদের 11-এর শুরুর দিকের চ্যাপ্টারটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন। তোমরা জানো যে প্রত্যেকটা পয়েন্ট বা অবজেক্ট বা বস্তুকে আমরা তার যে গতীয় অবস্থা, আমাদের যে গতীয় সমীকরণগুলো রয়েছে বা সেটা কি পথে যাচ্ছে, তার এসটি প্লট বা ভিটি প্লট, বা সেখান থেকে আমরা এটি অর্থাৎ অ্যাক্সিলারেশন টাইম প্লটটাকে বের করতে পারি, এবং সেগুলো দিয়ে আমাদের কিন্তু বেশ কিছু এমসিকিউ প্রত্যেক বছরই তোমরা দেখবে নিট জয়েন্ট এগুলোতে কিন্তু থাকে। সুতরাং এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং তারপরে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, অর্থাৎ মোশন অফ এ পয়েন্ট অর এ বডি অর এ পার্টিকেল ইন অল অ্যাসপেক্টস ক্যান বি শোন উইথ দ্য হেল্প অফ এ গ্রাফ সাচ এস, তার সরণ সময় ডিসপ্লেসমেন্ট টাইম মানে সরণ সময় গ্রাফ, বা বেগ সময় গ্রাফ, বা ত্বরণ সময় গ্রাফ, এগুলো দিয়ে। এছাড়াও সবসময় যে সরণ হবে তা না, দূরত্ব হতে পারে, এই গ্রাফগুলো আসতে পারে। তাহলে ধরো ফার্স্টে আমরা শুরু করছি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। আচ্ছা, গ্রাফে যদি প্লট করতে হয় এভাবে, তাহলে তোমরা জানো যে এক্স অক্ষ এদিকে, ওয়াই অক্ষ এদিকে। 2D মোশনের ক্ষেত্রে এটা এখানে দেখানো হয়েছে 2 ডাইমেনশনাল প্লেনে, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হবে দ্যাট ইজ টাইম, অর্থাৎ সময়কে সবসময় আমরা এক্স অক্ষ বরাবর রাখবো, কারণ এটা স্বাধীন। আর যেটা টাইমের উপর ডিপেন্ড করছে, যেমন ডিসপ্লেসমেন্ট, তাকে রাখবো ওয়াই অক্ষ বরাবর। তাহলে ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ডিনোট করলাম, টাইমকে টি দিয়ে ডিনোট করলাম। তাহলে ধরো কোনো একটা বস্তু বা কোনো একটা বল স্থির অবস্থায় আছে, অর্থাৎ সময়ের সাথে তার কোনো সরণের পরিবর্তন হচ্ছে না, তাহলে তার ডিসপ্লেসমেন্ট টাইম প্লট কী হবে? একটা স্ট্রেট লাইন। অর্থাৎ প্রাথমিকভাবে যে ডিস্টেন্সটা ছিল সময়ের সাপেক্ষে কিন্তু সেই ডিস্টেন্সটাই দেখো বজায় রেখেছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এখানে এক্সের প্যারালাল সমীকরণে স্ট্রেট লাইনটা হচ্ছে এক্সের প্যারালাল। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বডি ইজ স্টেশনারি, অর্থাৎ বস্তুটা স্থির অবস্থায় আছে, বা আরো সহজে বলা যেতে পারে ইট ইজ অ্যাট রেস্ট। তার মানে চুপচাপ নিজের জায়গাতেই সে বসে আছে, বা সময়ের সাপেক্ষে সে কোনো স্থান পরিবর্তন করছে না। আচ্ছা, এইবার নেক্সট পয়েন্টে আসি, উপরে এগুলো মিটিয়ে দেওয়া যাক।
এইবার ধরো যে ইউনিফর্ম মোশনে যাচ্ছে বস্তুটা, অর্থাৎ সময়ের সাপেক্ষে সে নির্দিষ্টভাবে তার ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হচ্ছে, ইউনিফর্ম মোশন। তার মানে একদম অরিজিন থেকে যদি শুরু করে তাহলে এইভাবে যাচ্ছে, তার মানে যত সময় এগোচ্ছে, দেখো যত টাইম এখান থেকে এগোচ্ছে তত এর এসের মান মানে ওয়াই অক্ষেও কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং একটা স্ট্রেট লাইন। এক্ষেত্রে অঙ্কের আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিরও ধ্যান ধারণাগুলো ক্লিয়ার থাকা দরকার। যেমন স্ট্রেট লাইনের ইকুয়েশন বলতে কিভাবে আমরা বুঝি, y ইকুয়াল টু mx প্লাস সি। এবার m ফর স্লোপ বা ট্যানজেন্ট, ট্যান থিটার মানকে প্রকাশ করা হয় স্লোপ অর্থাৎ নতি। নতি কথার অর্থ কি? অর্থাৎ এই স্ট্রেট লাইনটা এই অক্ষের সাথে এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ করে তাহলে ট্যান থিটার মানটাকেই বলা হবে তার স্লোপ। ধরো আমি আরেকটা গ্রাফ প্লট করলাম, দুটো, একটা ব্লু একটা ব্ল্যাক। তাহলে তোমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ব্লু লাইনটার নতিটা কিন্তু কম, কিন্তু ব্ল্যাক যেটা সেটা কিন্তু এটার থেকে বেশি খারাপ, অর্থাৎ এটার নতিটা বেশি, অ্যাঙ্গেল থিটা বেশি, তার জন্য নতির মানও বেশি। সিটা কি ডিনোট করে? সিটা ডিনোট করে যে অরিজিন অর্থাৎ জিরো থেকে কতটা উপরে রয়েছে, কতটা উপর থেকে আমি প্রাথমিকভাবে শুরু করেছি। এখানে যেহেতু জিরো থেকে শুরু হয়েছে তাহলে অবভিয়াসলি ইন দিস কেস সি এর ভ্যালু হচ্ছে জিরো। যদি একটু উপর থেকে আমরা শুরু করতাম, ধরো এখান থেকে শুরু করলাম এসটি প্লট, সেটাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা আমার সি কে ডিনোট করত। কিন্তু যেহেতু এখানে অরিজিন থেকে শুরু হয়েছে তার জন্য সি এর ভ্যালু হলো জিরো। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটাই যেহেতু এরা স্ট্রেট লাইন, প্রত্যেকেই কিন্তু ডিনোট করে যে দ্য বডি ইজ অ্যাট ইউনিফর্ম মোশন, অর্থাৎ নির্দিষ্ট বেগে সে যাচ্ছে এবং সময়ের সাথে তার সরণেরও পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এইবার আসি আরো বেশ কিছু প্লটে এস টি আগেই আমি লিখেছি, তার জন্য এখন আর ডিটেলসটা লিখছি না। এস ফর ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টি ফর টাইম, এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ, এটা যথারীতি অরিজিন। তাহলে এবার যদি তোমাকে বলে, তাহলে আমরা দুটো কেস দেখলাম, বডিটা রেস্টে আছে, আর 2 নম্বর কেসে দেখলাম যে সেটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে, মানে নির্দিষ্ট বেগে যাচ্ছে। এবার যদি তার বেগটা বাড়ে, তার মানে তার ত্বরণ আছে, সেক্ষেত্রে তার এসটি প্লটটা কীরকম হবে? অর্থাৎ এক্ষেত্রে দেখো এই যে স্লোপ অর্থাৎ নতি, সেইটা কিন্তু আমরা যদি এখানে ট্যানজেন্ট ড্র করি এবং প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা এখানে স্লোপটা নিই, সেটা কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ 3টে পয়েন্ট নিলাম, পি কিউ আর। পি পয়েন্টে যে স্লোপটা রয়েছে, কিউ পয়েন্টে সেই স্লোপটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ গ্রাফটা খাড়া হয়ে গেছে। আগের গ্রাফে আমরা কি দেখেছিলাম, সেখানে কিন্তু স্লোপটা নির্দিষ্ট। আবার আসছি আমি এর আগের গ্রাফটা, এসটি। তাহলে আগের গ্রাফে আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু স্লোপটা নির্দিষ্ট, তাহলে স্লোপের কোনো পরিবর্তন এখানে কিন্তু নেই, তার জন্য এটা ছিল ইউনিফর্ম মোশন।
কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে স্লোপটা কিন্তু সময়ের সাপেক্ষে এখানে পরিবর্তন হচ্ছে, তার জন্য এটা হলো ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এবং এক্ষেত্রে এটা ছিল স্ট্রেট লাইন, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ একটা সরল রেখার সমীকরণ। এক্ষেত্রে কিন্তু এই সমীকরণটা তোমরা দেখেই বুঝতে পারছো যে দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা। তাহলে s প্রপোর্শনাল টু t স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে সরণটা কিন্তু সময়ের বর্গের সাথে সমানুপাতিক। আচ্ছা, এবার সব সময় যে ত্বরণ হবে তার তো কোনো মানে নেই, মন্দনও হতে পারে, অর্থাৎ বেগটা সময়ের সাপেক্ষে কমতেও পারে। সেক্ষেত্রে এসটি প্লটটা কিরকম দাঁড়াবে? অর্থাৎ এইখানে দেখো পরিষ্কার, আমি ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে পড়ে যাচ্ছি, আগে গ্রাফটা দেখে ফিজিক্যালি যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করা যায় তাহলে দেখো এখানে স্লোপটা কিন্তু প্রতি মুহূর্তে বেড়েছে। আর পয়েন্টে যে স্লোপটা, অর্থাৎ গ্রাফটা বেশি খারাপ কিউ এর থেকে এবং পি এর থেকে। কিন্তু এখানে দেখো যদি স্লোপের কথা চিন্তা করা যায় তাহলে প্রত্যেকটা মুহূর্তে তিনটে পয়েন্ট যদি নিই পি কিউ আর, তাহলে স্লোপটা কিন্তু এক্ষেত্রে কমেছে এবং যত টাইম গেছে গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাট হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো এটাও একটা প্যারাবোলার সমীকরণ, কিন্তু এক্ষেত্রে ইউনিফর্মলি রিটার্ডেড মোশন, অর্থাৎ সময়ের সাপেক্ষে কণাটির মন্দন হয়েছে, অর্থাৎ তার বেগ সময়ের সাপেক্ষে কমেছে। আচ্ছা, তাহলে এসটি প্লটের এই কয়েকটা কেস দেখলাম, আরো অনেক কেস রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে আরো দেখব। এরপরে আমরা আসি ভেলোসিটি টাইম প্লট। দুই নম্বর টপিক ভেলোসিটি টাইম প্লট, ভিটি প্লট। এখানেও যথারীতি তোমরা জানো যে ভিটাকে আমরা রাখবো বা ভেলোসিটিটাকে রাখবো y অক্ষ বরাবর, আর টিটাকে আমরা রাখবো x অক্ষ বরাবর, কারণ টিটা স্বাধীন আর ভিটা টি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে স্ট্রেট লাইন আবার x অক্ষের প্যারালালে, তাহলে এখানে বডিটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে বা ফিক্সড ভেলোসিটি, অর্থাৎ ধরে নাও যে এইখানে বলটা নির্দিষ্ট ভেলোসিটিতে অর্থাৎ 3 মিটার পার সেকেন্ডে বলটা যাচ্ছে এবং তার ভেলোসিটিটা ফিক্সড। সেক্ষেত্রে তার সমীকরণকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এবং এর এই গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল হবে, কারণ এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, সময় বাড়ছে কিন্তু এই ভ্যালুটা তার সাথে কোনো পরিবর্তন নেই। এইবার নেক্সট কেসে দেখা যেতে পারে আগের মতোই ভিটি
এখান থেকে শুরু হয়েছে, তার মানে সময়ের সাপেক্ষে এবার ভেলোসিটি বাড়ছে। যত সময় যাচ্ছে তত ভি এর মানও বাড়ছে, কারণ এক্স এর মানও বাড়ছে, ওয়াই এর মানও সেই রেসপেক্টে বাড়ছে। তাহলে এক্ষেত্রে সমীকরণটাকে প্রকাশ করা যেতে পারে y ইকুয়াল টু mx বা v ইকুয়াল টু at। এটা এখানে অ্যাক্সিলারেশন। তাহলে এটা ভেলোসিটি যেহেতু বাড়ছে, দ্যাট ইজ ইউনিফর্মলি accelerated motion। এখানে আরেকটা জিনিস বলার দরকার, যেহেতু এটা অরিজিন থেকে শুরু করেছে, তাহলে আমরা এই সমীকরণটা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এক্ষেত্রে ইউ এর ভ্যালুটা কিন্তু 0, অর্থাৎ প্রাথমিক বেগ 0। তাহলে প্রাথমিক বেগ 0 নয়, এরকম ক্ষেত্রে আমার সমীকরণ বা গ্রাফিক্যাল নেচারটা কীরকম হবে? এই ব্লু লাইন। সেক্ষেত্রে এইটা ডিনোট করবে তোমার প্রাথমিক বেগ বা ইউকে, অর্থাৎ অরিজিন থেকে ওটা কতটা উপরে রয়েছে। অর্থাৎ ব্লু লাইনটা ডিনোট করবে ইউ নট ইকুয়াল টু 0, আর ব্ল্যাক লাইনটা ডিনোট করবে ইউ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখা যাক যে সময়ের সাপেক্ষে যদি ভেলোসিটি কমে সেক্ষেত্রে কি দাঁড়াবে প্লটটা। সময়ের সাপেক্ষে ভেলোসিটি কমছে, তাহলে এটা ভিটি প্লট, অর্থাৎ যত সময় যাচ্ছে তত ভেলোসিটি কমছে। এক্ষেত্রে এম এর ভ্যালু, অর্থাৎ স্ট্রেট লাইনের সমীকরণটা দাঁড়াবে y ইকুয়াল টু মাইনাস mx। মাইনাস কেন? কারণ এক্ষেত্রে দেখো স্লোপটা কিন্তু নেগেটিভ। অন্যান্য ক্ষেত্রে আমরা স্লোপটা সমস্ত পজিটিভ পেয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু যেহেতু নিচের দিকে নামছে তার জন্য স্লোপটা নেগেটিভ। অর্থাৎ v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ইউটা হচ্ছে এটা প্রাথমিক বেগ, এবং মাইনাস মাইনাস ডিনোট করছে যে the motion is uniformly retarded বা decelerated motion। সবসময় যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা ইউনিফর্ম ডিসেলারেশন হবে তার কোনো মানে নেই, নন ইউনিফর্মও থাকতে পারে। সেক্ষেত্রে আবার নেচারটা কীরকম দাঁড়াবে, অর্থাৎ এসটি এর মতো প্রত্যেক মুহূর্তে দেখো এখানে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, স্লোপের ভ্যালুটা কিন্তু প্রত্যেক মুহূর্তে বেড়েছে। অর্থাৎ এক্ষেত্রে নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। অর্থাৎ ত্বরণটা চেঞ্জ হচ্ছে, কারণ ভেলোসিটি বিভিন্ন পয়েন্টে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। আচ্ছা, উল্টোটা যদি করা যায়, অর্থাৎ নন ইউনিফর্মলি ডিসেলারেটেড মোশন, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে প্লটটা? এরকম, দ্যাট ইজ motion। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভিটি প্লটের আমরা বিভিন্ন কেসগুলোকে দেখলাম। তাহলে এসটি প্লটের বিভিন্ন কেসগুলো আমরা দেখলাম, ভিটি প্লট দেখলাম। এবার অ্যাক্সিলারেশন টাইমগুলো আমরা কিন্তু সিমিলারলি এখানে প্লট করতে পারব। আচ্ছা, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ
তার নিচে যদি এরিয়াটা আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা ভেলোসিটিটা পাবো। তার মানে a ইজ ইকুয়াল টু আমরা জানি ডিডিটি অফ ভি, ক্যালকুলাস নোটেশনে যদি আমরা যাই ডেরিভেটিভ করে, তাহলে এখান থেকে ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। এবার একে যদি ইন্টিগ্রেট করা যায়, অর্থাৎ ইন্টিগ্রেটিং ভি ইজ ইকুয়াল টু এটি। এবার যদি লিমিট একটা দিয়ে দেওয়া যায়, অর্থাৎ এখানে ধরে নাও v1 থেকে v2, আর এইখানে অ্যাক্সিলারেশনকে যদি লিমিট দিয়ে দেওয়া যায় t1 থেকে t2, তাহলে এইখানে v2 minus v1 is equal to t1 to t2 kt, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিনোটস দি চেঞ্জিং ভেলোসিটি। তাহলে দি এরিয়া অফ এটি প্লট ডিনোটস দি changing velocity। আচ্ছা, তাহলে আমরা এসটি, ভিটি এবং এটি এই গ্রাফগুলো দেখলাম। এবার দেখব যে এরা কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা গ্রাফ যদি আমাকে দিয়ে দেওয়া হয় সেখান থেকে অন্য গ্রাফগুলোতে কি আমরা যেতে পারবো? যদি যেতে পারি তাহলে কিভাবে আমরা সেখানে যেতে পারবো। ধরো প্রথম কেসটাই ধরি, তোমাকে বলে দেওয়া হলো এসটি, অর্থাৎ বডিটা রেস্টে আছে, বডি ইজ অ্যাট রেস্ট। তাহলে গ্রাফটা দেখি বুঝতে পারছো, কারণ তুমি এর আগেই দেখেছো যে যদি স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে বডিটা কি স্থির হয়ে আছে পার্টিকুলার। তাহলে এখান থেকে আমি ভিটি প্লটে কিভাবে যাব? ধরো তোমাকে এখান থেকে বলে দেওয়া হলো ভিটি প্লট ড্র করতে। তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে, তুমি জানো ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস, অর্থাৎ এবার দেখো এখানে এস এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, কারণ সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন হয়নি। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় তোমরা জানো প্রত্যেকে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়, অর্থাৎ কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটার স্লোপ অন্যভাবেও যদি ভাবো, এটা যেহেতু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এইটার স্লোপ বা প্যারালাল টু এক্স অ্যাক্সিস থিটার ভ্যালু কত? 0, যেহেতু প্যারালাল টু এক্স, তাহলে ট্যান 0 কত? ভ্যালুটা হচ্ছে 0। তার জন্য ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে ভি এর 0। তাহলে এখান থেকে এটা দেওয়া আছে গিভেন, এখান থেকে তোমাকে বলা হলো তুমি ভিটি প্লটটা ড্র করো। তাহলে ভিটি প্লট কি দাঁড়াবে? 0, ভি এর ভ্যালু, তাহলে 0 মানে একদম এক্স অক্ষটাই হচ্ছে তোমার ভি। আচ্ছা, ভি যদি 0 হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা 0, এখান থেকে এটি প্লট, এটা অবশ্যই 0, কারণ a ইজ ইকুয়াল টু আবার ভি এর ডেরিভেটিভ। আচ্ছা, এবার সেকেন্ড কেসে দেখি। এবার সময়ের সাপেক্ষে ওর কিন্তু সরণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? তাহলে নির্দিষ্ট এর স্লোপ রয়েছে থিটা, তাহলে এখান থেকে ভিটি প্লট আমরা কিভাবে পাবো? আবার ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস। এখন এখানে এস হচ্ছে যেহেতু স্লোপ রয়েছে নির্দিষ্ট এবং 0, 0 থেকে শুরু হয়েছে, তার মানে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু mx বা s ইকুয়াল টু, এক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে ধরা যাক এখানে s ইকুয়াল টু mt। আচ্ছা, এবং ইউটা 0, প্রাথমিক বেগ তোমরা জানো। তাহলে v ইকুয়াল টু
ডিডিটি অফ এস বা ডিডিটি অফ এমটি। এবার এমটা যেহেতু কনস্ট্যান্ট, এখানে স্লোপটা কনস্ট্যান্ট, তাহলে এমটা বাইরে বেরিয়ে আসবে এবং ডিটি ডিটি 1। তার মানে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভেলোসিটিটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে ভেলোসিটি 0 ছিল, এখানে ভেলোসিটির একটা নির্দিষ্ট মান বেরোলো এবং মানটা হচ্ছে এম। এম ইজ নাথিং বাট দ্য ট্যানজেন্ট অফ দিস অ্যাঙ্গেল, দ্যাট ইজ স্লোপ। আচ্ছা, এবার যেহেতু ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল, এখান থেকে আমরা আবার এটি কি করে পাবো? যেহেতু ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এ মানে কি? আবার ডিডিটি অফ ভি। দেখো এখানে ক্লিয়ার, ডিডিটি অফ ভি। এবার ভি এর ভ্যালু তো কনস্ট্যান্ট এখানে, তাহলে ভি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ কি হবে? 0। তাহলে এখানে এ এর ভ্যালুটা হয়ে গেল 0। এ ইজ ইকুয়াল টু 0 মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এরপরে আরো বিভিন্ন কেসগুলো রয়েছে, আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে তোমাকে যদি এসটি প্লট থেকে ভিটি এবং তারপরে এটিতে যেতে হয়, তাহলে কি করতে হবে? তোমাকে কিন্তু এখান থেকে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ এখান থেকে এখানে গেলে ডেরিভেটিভ, আবার এখান থেকে এখানে আসতে গেলে ডেরিভেটিভ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার যদি উল্টোটা দেওয়া থাকে, অর্থাৎ এটি দেওয়া আছে, সেখান থেকে যদি রিভার্সে আমাকে যেতে হয়, মানে ব্যাক কাউন্টিংয়ে আসতে হয়, তাহলে স্যার কি করব? তাহলে ডেরিভেটিভের উল্টোটা তোমাদের জানাই আছে, ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে যদি এখানে আসতে হয়, ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট, যেটা আমি অ্যাক্সিলারেশন টাইম প্লটে দেখিয়েছি, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিনোট করছে চেঞ্জিং ভেলোসিটি। সেরকম এখান থেকে যদি এখানে আসতে হয়, তাহলে কি করতে হবে? এটার আন্ডারে, ভিটি প্লটের আন্ডারে যে এরিয়াটা থাকবে, সেটাই তোমাকে এসটি প্লটে তোমাকে পৌঁছে দেবে, অর্থাৎ ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট। তাহলে আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং যদি আমি রিভার্সে আসি, ব্যাক কাউন্টিংয়ে আসি, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এইবার বেশ কিছু প্রবলেম না করলে জিনিসটা কখনোই ক্লিয়ার হয় না ফিজিক্সে। তাহলে এবার আমরা ডাইরেক্টলি কিছু নিউমেরিক্যালসের দিকে চলে যাই। এখানে কোশ্চেনটা একটু ভালো মতো তোমরা লক্ষ্য করো। এখানে একটা ভিটি প্লট দিয়ে দেওয়া আছে। এখানে ভিটা এখান থেকে এই টাইমের মধ্যে এভাবে ভ্যারি করেছে এবং তারপরে এটা নেগেটিভ দিকে ভ্যারি করেছে। তাহলে ভিটি প্লট ইজ গিভেন অ্যাজ দিস। এবার বলেছে তোমাকে যে ভিটি প্লট দেখে তোমাকে বলতে হবে যে এই চারটা অপশনের মধ্যে এইটার এসটি প্লট অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইম প্লটটা কি দাঁড়ায়। তাহলে ভিটির থেকে তোমাকে এসটিতে আসতে হবে, অর্থাৎ ভিটি দেওয়া আছে, এখান থেকে এসটিতে আসতে হবে। তাহলে কিছুক্ষণ আগে আমি কি বললাম, কি করতে হবে তোমাকে? উল্টো দিকে আসছি, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ক্লিয়ার, ইন্টিগ্রেশন করতে হবে। এইবার এখান থেকে এইখানে মানে ফার্স্ট দুটো পার্ট আছে গ্রাফটা, এটা যদি আমি 1 আর এটাকে 2 ধরি, তাহলে পার্ট 1 এ ভিটা কিভাবে ভ্যারি করেছে দেখো। ভিটা হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিনের ইকুয়েশন হচ্ছে y = mx প্লাস সি। সিটা এক্ষেত্রে 0, কারণ অরিজিন দিয়ে ওটা পাস করেছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। এটা তুমি গ্রাফ থেকে দেখতে পাচ্ছ। তাহলে y এ কি আছে? v, m দিলাম, আর x এ কি আছে? t। তাহলে এটা সমীকরণ v = mt। এইবার আমরা জানি v = কি? ds dt = mt। তাহলে ds = mt dt। তাহলে এবার এটাকে যদি ইন্টিগ্রেট করি, ডেফিনিট ইন্টিগ্রালই করছি, লোয়ার লিমিট 0 দিলাম, আপার লিমিট s, এখানেও 0 থেকে t এর মধ্যে করছি। তাহলে আফটার ইন্টিগ্রেশন উই গেট দিস s = m টা কনস্ট্যান্ট, কারণ এখানে স্লোপটা দেখতে পাচ্ছ যে কনস্ট্যান্ট স্লোপে রয়েছে এটা, তাহলে m টা বাইরে বেরোবে। t ফর্মুলা তোমরা জানো, 1 + 1/2, অর্থাৎ
মোদ্দা কথা হলো এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে এস প্রপোর্শনাল যদি টি স্কোয়ার হয়, একটু ম্যাথের কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতিটা একটু মনে করো। এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার মানে কি? কার্ভের নেচারটা, দ্যাট ইজ প্যারাবোলা। তাহলে এইটুকু পার্টে তোমার কার্ভের নেচার হবে প্যারাবোলা। এবার 2 নম্বর পার্টে আসো। এখানে ভি ইজ ইকুয়াল টু নেগেটিভ আছে, তার মানে এখানে কোনো একটা মাইনাস ভ্যালু ধরে নিলাম, ধরে নাও মাইনাস সি। তাহলে এখানে ভি ইকুয়াল টু মাইনাস সি এবং কনস্ট্যান্ট। তাহলে ভি ইকুয়াল টু ডিএস ডিটি ইকুয়াল টু মাইনাস সি। তাহলে সিমিলারলি ডিএস ইকুয়াল টু মাইনাস সি ডিটি। এবার একেও যদি ইন্টিগ্রেট করা হয় সিমিলারলি, তাহলে কি পাবো? এস ইকুয়াল টু মাইনাস সিটি প্লাস একটা কনস্ট্যান্ট আসবে যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই কনস্ট্যান্টের ভ্যালুটাকে যদি 0 করা হয়, তাহলে দেখো এইটা একটা ইকুয়েশন হচ্ছে স্ট্রেট লাইনের, অর্থাৎ y ইকুয়াল টু মাইনাস mx। তাহলে মাইনাস ডিনোট করছে কি? স্লোপটা নেগেটিভ। এটা যেমন পজিটিভ স্লোপ, তেমনি এইটা হচ্ছে আমার নেগেটিভ স্লোপ, অর্থাৎ নিচের দিকে নামছে। তাহলে 1 এর ফার্স্ট পার্টটা দাঁড়াচ্ছে প্যারাবোলা এবং 2 নম্বর পার্টটা দাঁড়াচ্ছে আমার স্ট্রেট লাইন, সরল রেখা, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। তাহলে দেখো এবার অপশানে এটা স্ট্রেট লাইন কিন্তু নেগেটিভ স্লোপ নয়, কনস্ট্যান্ট, এটা ফিক্স এই এক্স অক্ষের প্যারালাল, এবং এটাও প্যারাবোলা নয়, তাহলে এটা হবে না। এক্ষেত্রে দেখো এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, তাহলে এটাও নয়। এক্ষেত্রেও দেখো এটা নেগেটিভ স্লোপ হচ্ছে না, তাহলে এটাও নয়। অপশান ডি ইজ কারেক্ট, কারণ এই পার্টটা দেখো প্যারাবোলা হয়েছে 1 নম্বর পার্টটা, এবং তারপরে এটা নিচের দিকে নেমেছে, তাহলে স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। তাহলে এভাবে আমাদের এমসিকিউগুলো করতে হবে। নেক্সট আরেকটা এমসিকিউতে এবার আসি। নেক্সট প্রবলেমে দেখো এখানে ভি আর এক্স প্লট দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটু খেয়াল রাখো, ভিটি প্লট কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ এখানে সরণ রয়েছে আর এখানে ভেলোসিটি রয়েছে, অর্থাৎ ভিটি নেই, কিন্তু টাইম নেই, ভি এক্স প্লট রয়েছে, এবং সেখান থেকে তোমাকে অ্যাক্সিলারেশন উইথ ডিসপ্লেসমেন্ট মানে এ এক্স প্লটটা কি এখানে যেতে হবে। তাহলে এটা কিভাবে করব দেখা যাবে। আচ্ছা, প্রথমেই এই যে লাইনটা রয়েছে এটা একটা স্ট্রেট লাইন। প্রথমে এটার নেচারটাকে দেখো, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। এইটুকুটা আশা করি এতক্ষণে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কোনটা পজিটিভ স্লোপ হবে আর কোনটা নেগেটিভ স্লোপ হবে। এখানে এইভাবে এটা কমছে, যত এক্স বাড়ছে আস্তে আস্তে এটা কমছে, তার জন্য এটা অবভিয়াসলি নেগেটিভ স্লোপ হবে। তাহলে এইটার ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি y বা v, আমি এখানে y না লিখে v লিখলাম, নেগেটিভ স্লোপ যেহেতু, তাহলে মাইনাস mx, কারণ এখানে mx রয়েছে, এবং অরিজিন থেকে কতটা হাইটে রয়েছে, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে v0, তার মানে c এর ভ্যালুটা এখানে v0। তার মানে এটা যদি আমরা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করি ম্যাথমেটিক্যালি, তাহলে এই হচ্ছে এটার ইকুয়েশন, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমাকে কি বের করতে বলেছে সেটা দেখো। তোমাকে বের করতে বলেছে অ্যাক্সিলারেশন উইথ ডিসপ্লেসমেন্টের নেচারটা কিরকম হবে। তাহলে অ্যাক্সিলারেশন আর ভি এর মধ্যে রিলেশন কি? এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। তাহলে এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। তাহলে এটা ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস এম কনস্ট্যান্ট রাখলাম, ডিএক্স ডিটি প্লাস এটা যেহেতু কনস্ট্যান্ট তার মানে এটা 0। আচ্ছা, ডিএক্স ডিটি মানে হচ্ছে কি মাইনাস এম ইন্টু আবার ভি
ভি পেয়ে গেলাম। এবার ভি এর ভ্যালুটাকে এখানে আবার বসাও, তার মানে মাইনাস এম এক্স প্লাস ভি জিরো। তাহলে এ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এক্স মাইনাস এম ভি জিরো। এই হচ্ছে এ এবং এক্স এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ ম্যাথমেটিক্সটা তুমি পেয়ে গেছো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এবার তোমাকে নেচারটা বুঝতে হবে। এখানে দেখো এই পার্টটা হচ্ছে স্লোপের পার্ট, স্লোপটাতে কিন্তু পজিটিভ রয়েছে, তার মানে এ এবং এক্স এর নেচার হচ্ছে স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। নতিটা পজিটিভ কারণ এখানে প্লাস রয়েছে, বাট এইখানে মাইনাস রয়েছে, অর্থাৎ সিটাতে মাইনাস রয়েছে। আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস সি, তাহলে পজিটিভ স্লোপ বাট নেগেটিভ ইন্টারসেপ্ট। তাহলে নেগেটিভ ইন্টারসেপ্ট মানে এক্স অক্ষের নেগেটিভে গ্রাফটা ইন্টারসেপ্ট করেছে। তাহলে এদের মধ্যে কোনটা হবে? দেখো এইখানে দেখো নেচারটা কি, পজিটিভ ইন্টারসেপ্ট, অর্থাৎ এই পার্টটা এক্স এর উপর দিকে, তার জন্য পজিটিভ ইন্টারসেপ্ট কিন্তু নেগেটিভ স্লোপ। তাহলে এটা হবে না। এখানে নেগেটিভ ইন্টারসেপ্ট কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, হবে না। এখানে স্লোপটা পজিটিভ, স্লোপটা নিচের দিকে, ফলে নেগেটিভ স্লোপ এবং নেগেটিভ ইন্টারসেপ্ট, এটাও হবে না। তাহলে অপশন এ ইজ কারেক্ট। কারণ এখানে দেখো ইন্টারসেপ্টটা হচ্ছে নেগেটিভ, কিন্তু তারপর এটা পজিটিভ দিকে গেছে, অর্থাৎ উপরের দিকে উঠেছে, তার জন্য স্লোপটা হচ্ছে পজিটিভ। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ। এই প্রবলেমে দেখো যে ভি এক্স আবার দিয়ে দিয়েছে এবং এ এক্স কীভাবে ভ্যারি করছে আমাকে ইকুয়েশনটাকে ঠিকঠাক আইডেন্টিফাই করতে হবে। তাহলে এক্ষেত্রে আবার এইটার সমীকরণটা লেখো আগের অঙ্কের মতোই। এটা সমীকরণ কি হবে? y ইকুয়াল টু ভি ইকুয়াল টু, এখানে দেখো পজিটিভ ইন্টারসেপ্ট বাট নেগেটিভ স্লোপ এদিকে যেহেতু বলছে, তাহলে পজিটিভ ইন্টারসেপ্ট মানে নেগেটিভ স্লোপ মানে mx প্লাস ইন্টারসেপ্ট কত, ভ্যালুটা হচ্ছে 4। এইবার এখানে একটা কন্ডিশন পুট করো, x যখন 2, x এর ভ্যালু যখন 2 তখন ভেলোসিটির ভ্যালু হচ্ছে 0। তার মানে at x ইকুয়াল টু 2 v ইজ ইকুয়াল টু 0। তার মানে v এর ভ্যালু 0 পুট করলাম, x এর ভ্যালু 2, তার মানে মাইনাস m ইন্টু 2 প্লাস 4। তাহলে এখান থেকে ক্লিয়ার m ইকুয়াল টু 2, অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এবার তুমি এখানে বসিয়ে দাও, v ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 4। এইবার dvdx আমরা বার করি, তাহলে মাইনাস 2, dvdx এর ভ্যালু হলো মাইনাস 2, এটা কনস্ট্যান্ট 0। এবার তোমাকে a এবং x এর মধ্যে রিলেশনটা বার করতে বলেছে। তাহলে আমরা জানি a ইজ ইকুয়াল টু কত, dv dt। কিন্তু এখানে দেখো t এর ডাইরেক্ট কোনো টার্ম আমরা পাচ্ছি না, তাহলে এটাকে কিভাবে লিখব? এটাকে লিখতে পারি dv dx dx dt। তাহলে dx dt মানে কি? dx dt মানে হচ্ছে v, আর dv dx এর ভ্যালু তুমি বার করেছো, দ্যাট ইজ মাইনাস 2। তাহলে dx dt এদিকে এলো v, আর dv dx এর ভ্যালু তুমি বার করেছো মাইনাস 2। তাহলে v এর ভ্যালু আবার এখানে বসিয়ে দাও, মাইনাস 2x প্লাস 4 ইন্টু মাইনাস 2। তার মানে a ইজ ইকুয়াল টু 4x মাইনাস 8। তাহলে এই হলো আমার ইকুয়েশন, দ্যাট ইজ অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে
আরও প্রচুর এমসিকিউ আছে, আর মাত্র কয়েকদিন বাকি, একটু ঝালাই করে নাও ভালো মতো। আর ফিজিক্সের 45টা কোশ্চেনে চেষ্টা করো যতটা পারবে করতে এবং কারেক্ট করার চেষ্টা করবে। তবে বেশি করতে গিয়ে আবার ভুল করে ফেললে কিন্তু তখন আবার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। মাথাটাকে ঠান্ডা রেখে পরীক্ষা দেবে এবং প্রত্যেকটা কোশ্চেন অন্তত একবার করে দেখবে। যদি ধরো কোনো কোশ্চেনে আটকে যাচ্ছ বা হচ্ছে না, মোটামুটি 3-4 মিনিট সময় চলে গেছে, তখন আর সেই কোশ্চেনের দিকে অ্যাটেনশন দেওয়া দরকার নেই। গো ফর দি নেক্সট ওয়ান। ঠিক আছে? প্রত্যেককে বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো পরীক্ষা দাও এবং আগামী দিনে নিট ক্র্যাক করো, মালদাকে এগিয়ে নিয়ে যাও এবং ভালো ডাক্তার হয়ে ফিরে এসো, সর্বোপরি ভালো মানুষ। বেস্ট অফ লাক অল দি স্টুডেন্টস।